This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এবার চোখ রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। বড় খবর আজকের, বছর বছর বাড়ছে দুর্গাপুজোর অনুদান। বড় খবর নিঃসন্দেহে, এক ধাক্কায় 25,000 টাকা অনুদান বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুদান 85,000 থেকে বেড়ে হয়েছে 1,10,000 টাকা। 2 নম্বর ব্রেকিং, 7ই আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। বড় খবর, 7ই আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। 27 এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। 3 নম্বর ব্রেকিং, যাদবপুর থেকে ধৃত শান্তা পাল মডেলিং করতেন। ঢাকার 2টি নামী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও ছিলেন শান্তা। একাধিক বিউটি কন্টেস্টেও তিনি যোগ দিয়েছিলেন। 4 নম্বর ব্রেকিং, এখানেই শেষ নয়, বিমান সেবিকা চাকরিও করেছেন শান্তা। কলকাতায় ট্যুরিজমের ব্যবসা ফেদে বসেন এই শান্তা, যিনি বাংলাদেশী। 5 নম্বর ব্রেকিং, তুফানগঞ্জের বাসিন্দাকে ফের এনআরসি নোটিশ। অসম থেকে মমিনা বিবিকে তৃতীয় নোটিশ দেওয়া হয়েছে। 40 বছর আগে অসমে বিয়ে হয় মমিনা বিবির। মমিনাকে ছেড়ে স্বামী চলে যায় বাংলাদেশে। 6 নম্বর ব্রেকিং, মমতার প্রস্তাব মানল ইন্ডিয়া জোট। বড় খবর, আগামী সপ্তাহে নির্বাচন কমিশন ঘেরাও। গণহারে নাম বাদ যাওয়ার প্রতিবাদ। 7 নম্বর ব্রেকিং, মুখ্যমন্ত্রী ফিরতেই বীরভূম পুলিশে রদবদল হয়েছে। 4 থানার অফিসার বদল করা হয়েছে। বোলপুরের আইসিকে বদল করা হয়নি। বোলপুরের আইসিকেই গালি দেন অনুব্রত মণ্ডল। 8 নম্বর ব্রেকিং, সরকারি সার্ভার ব্যবহার করেই আধার জালিয়াতি। ঠিকই শুনছেন, বিরাটি থেকে চলছিল বীরভূমের আধার সেন্টার। বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছিল আধার কার্ড। বীরভূমে এসটিএফ এর জালে 2 জন। 9 নম্বর ব্রেকিং, রানীনগরে ফের গ্রেপ্তার অবৈধ বাংলাদেশি। পুলিশের জালে 6 জন বাংলাদেশি, গ্রেপ্তার 1 জন ভারতীয় দালালও। রঘুনাথগঞ্জে গ্রেপ্তার আরো 1 বাংলাদেশি। 10 নম্বর ব্রেকিং, ভারতীয়কে বাবা সাজিয়ে জালিয়াতি। ভাড়া করা বাবার নাম দিয়ে আধার ভোটার পাসপোর্ট। বাংলাদেশি রকি মণ্ডল পগারপার। ওকে 1,10,000। বলো দুর্গা মাই কি। সময় হয়ে এলো, আর 2 মাসও নেই। এবার সেপ্টেম্বরের শেষে পুজো, তার আগে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত ক্লাব সংগঠন মানে কমিটি এবং পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা এক প্রকার ঠিক ছিল, কারণ বছর বছর তো বেড়েছে। আমরাও কিছুটা আন্দাজ করতে পারি পুজোর অনুদান যে বাড়বে, এটা প্রায় টেকেন ফর গ্রান্টেড ছিল। প্রশ্ন ছিল কতটা বাড়বে। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। 26-এর আগে 25-এর পুজোয় অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় বা এক লম্ফে 25,000 টাকা। বিগ নিউজ, বিগ ব্রেক। এবার পুজোর অনুদান 1,10,000 টাকা। এক লাফে 25,000 টাকা বাড়ল দুর্গা পুজোর রাজ্য সরকারি অনুদান। অনুদান ছিল 85,000, বেড়ে হলো 1,10,000। এবং যতটা লাফিয়েছে পুজোর অনুদান, ঠিক ততটাই বোধ করি তার থেকেও বেশি লাফিয়ে বেড়েছে বিতর্ক। গতবার পুজো কমিটি পিছু অনুদান ছিল 85,000, এবার সেটা হলো 1,10,000 টাকা। এক ধাক্কায় অনুদান বাড়ল 25,000। একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ানে। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। তারা কি চায়? 90, 95, 1। ওকে 1,10,000।
এই যে ইন্টারঅ্যাক্টিভ একটা স্টাইলে, যে স্টাইলে মুখ্যমন্ত্রী এটা বাড়ালেন, কত এত নাকি আরেকটু বেশি, এইটা কিন্তু সমালোচনার কেন্দ্রে। বডি ল্যাঙ্গুয়েজ ফলো করুন, এইটা কিন্তু সমালোচনার কেন্দ্রে। তাই বিজেপি বলছে এটা কি নিলাম নাকি? শুরু হয়েছিল 2018 সালে, মাঝে 2020 সালে করোনাকালে পুজোর অনুদান বন্ধ ছিল, আর এবার 25-এ এসে পুজোর সরকারি অনুদান 1,10,000 টাকা। হিসেবটা একবার দেখুন, বিগ বলে আপনাদের দেখাই, একটু বুঝতে সুবিধা হবে। চট করে কয়েকটা বছর পিছিয়ে যায়, চলুন 2018 থেকে ধরি। 2018-এ এটা ছিল 10,000 টাকা, 2018 ছিল 10,000 টাকা। তারপরে 2019-এ হলো 25,000 টাকা, 15,000-এর ডিফারেন্স। খালি ডিফারেন্সগুলো দেখুন, 25 থেকে তারপরে হলো 25, 50, এখানে 25, মানে এক ধাক্কায় এখানেও 25 বাড়লো। তারপরে 50 থেকে এখানে হলো 60,000 টাকা। কত সাল? 2022, 2022। 2023-এ এটা হলো 70,000 টাকা। তারপরে দেখুন 2024, অর্থাৎ গত বছর, এটা ছিল 85,000 টাকা। তারপরে হলো 2025-এ, এবছর আসছে পুজো যেটা, তাতে হলো 1,10,000 টাকা। দেখুন বিতর্ক অনেক হয়েছে, বিশেষ করে যে বিতর্ক, যে সওয়ালটা বিরোধীরা করেন এবং অনেক সাধারণ মানুষও করেন। তারা বলেন যে রাজ্যের ভাঁড়ে মা ভবানী দশা। আপনারা কোর্টে গিয়ে বলছেন যে রাজ্যের ডিএ যদি দিতে হয় এখনই, তাহলে আমাদের রাজ্যের যে ইকোনমিক স্ট্রাকচার সেটা ভেঙে পড়বে, ডিএ দেওয়া যাচ্ছে না, অসংখ্য বেকারের চাকরি নেই। তাহলে মা দুর্গার আহ্বানে ক্লাব পিছু বা কমিটি পিছু পুজোর অনুদান বেড়ে 1,10,000 টাকা। এটা কি করে সম্ভব? এটা কেনই বা হয়? এটা নিয়ে কিন্তু আমাদের জনতা দুভাগে বিভক্ত। পাড়ায় পাড়ায় কথা বলবেন, অনেকে বলেন এই তো বেশ ভালোই তো, আবার কেউ কেউ বলেন একদম ঠিক হচ্ছে না। তাহলে মোট কত টাকা খরচ হবে রাজ্যের? এই যে অ্যাগ্রিগেট টাকাটা, এটা কিন্তু একটা বিগ ডিল। হিসেবের একটা আন্দাজ দিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমাদের এই বাংলাতেই বড় ক্লাব যেগুলো, মাঝারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে 45,000 পুজো হয় ক্লাবের। রাজ্য পুলিশ এলাকায় 42,000-এর বেশি, কলকাতা পুলিশ এলাকায় প্রায় 3,000টি। এছাড়াও মহিলা এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে, বাড়ির পুজো তো আছে, ফ্ল্যাটের পুজো আছে, তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে, তাদের পুজোও আছে। আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন, দুর্গাপুজো, তারাও আছেন। তার মানে হিসেবটা আর একটু ক্লিয়ার করে দিই, রাজ্যে পুজো কম বেশি 45,000, এগুলো কিন্তু স্বীকৃত রেজিস্টার্ড কমিটি, যেগুলো টাকা পায় প্রাপ্য। তাহলে 45,000-এর সঙ্গে আপনি যদি 1,10,000 ইনটু করেন, মানে গুণ করেন, তাহলে সেটা দাঁড়ায় প্রায় 500 কোটি টাকা। ওই খুচখাচ 1-1 লক্ষ আমরা ওই হিসাব ধরছি না। অতীতেও প্রশ্ন উঠেছিল এই খরচের বহর নিয়ে, তখন যুক্তিটাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি দিয়েছিলেন শোনাই আপনাদের। একটা দুর্গা পুজোকে কেন্দ্র করে 50,000 কোটি টাকার ওপর ব্যবসা হয় বাংলায়। অর্থাৎ আমার ঘরের টাকা ঘরে আসে, টাকাটা রোল হয়। আমি বিজেপির মতো অত জ্ঞানদাতা বা অত জ্ঞানবান লোক নই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা দাবি বা যুক্তি, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। মাছের তেলেই তিনি মাছ ভাজছেন, ঘরের টাকা ঘরে ফিরে আসছে। সেই পথে হেঁটেই গতবারই 2 বছরেরটা ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে আস্তে 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 70 এসছে। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো। ঠিক আছে, 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। দেখুন, ব্যক্তি গরিব হতে পারে, সরকার যদি গরিব হয় তারপর কিন্তু খুব মুশকিল সেই সরকারের। কারণ সরকার গরিব মানে টোটাল জনগোষ্ঠী, যেটা যাদেরকে নিয়ে সরকার, তাদের মাথাপিছু ঋণ থাকবে। তাই তো হচ্ছে, গতবারই বলেছিলেন এবার হবে 1 লক্ষ টাকা, আর সেটাই এবার বেড়ে হলো 1,10,000 টাকা। অর্থাৎ অতিরিক্ত 10, মানে যেটা ইন্ডিকেশন দিয়েছিলেন তার থেকে আরো 10,000 বেশি। আর গতবারের তুলনায় এক ধাক্কায় 25,000 টাকা। দেখি কারা কি চায়।
90, 95, 1, ওকে 1,10,000। হ্যাঁ, আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার, এখানেও দেখলাম 85, আচ্ছা 90, তাতেও হবে না, 95, 1 লাখ। সবাই বললে হাততালি দিয়ে উঠলো, হ্যাঁ 1 লাখ, সবাই তো তাই জানতো। বললো না 1,10,000, ডান, হাতুড়ি মেরে দিল। ওকে 1,10,000। খুশি তো? 1,10,000 কেন, 2,10,000 দিয়ে দিন, কিন্তু ডিএটা কর্মচারীদের মিটিয়ে দিন। কর্ম করেন এবং তার কর্মের সঠিক পারিশ্রমিক দাবি করেন, সেই সময় সরকার বলে যে টাকা নেই। এই টাকা না থাকার গল্পটা আসলে একদম বানানো গল্প এবং এটা একটা ন্যারেটিভ। প্রথমে বলি বিদ্যুৎ, আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। বিদ্যুতের বিলে ছাড়, 80% বিদ্যুতের বিলে যা পারেন করুন, লাগছে। চাকরি দিন, 6 লক্ষ শূন্য পোস্ট আছে, ফিল আপ করুন। আশা কর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ান। টাকা নেই বলে রাস্তা হচ্ছে না, সরকারের টাকা নেই বলে স্কুল কলেজ কার্যত 12টা বেজে গেছে। ওগুলো চলুক, কিন্তু মেলা খেলা ফষ্টি নষ্টি ওখানে মুখ্যমন্ত্রী 1 ইঞ্চি সরবেন না। কেন? ভোট। পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। সরকারি টাকা দিচ্ছে নিন, যারা রিফিউজ করবেন শর্তকে আমার কাছে আসুন, পুজো কমিটির সঙ্গে আমি আছি। আর অপারেশন সিঁদুরের থিম যদি কেউ করতে চান, বাধা দিলে সঠিক জায়গায় দেখা হবে। নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, মমতা ব্যানার্জির কথা চলবে না। সবই যেন হজবরল, দশচক্রে ভগবানও ভূত হন, আর এখানে জাল নথিচক্রে বাংলাদেশি হয়ে গেল ভারতীয়। এই তো যাদবপুর থেকে গ্রেফতার বাংলাদেশি শান্তা পাল। এর না একটা করে সেই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটা একটা করে খোসা যত খসছে তত বেরোচ্ছে স্টোরি, ইন্টারেস্টিং স্টোরি, যদিও আমাদের পক্ষে খুব উদ্বেগের। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, সমস্ত ভারতীয় নথি রয়েছে এই ধৃত বাংলাদেশি মহিলার কাছে। অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের নজরে পড়ে যায় শান্তা পাল। তারপরই কেঁচো খুঁড়তে কেউটে। এখানেই শেষ নয়, আরও আছে, দেখুন। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, সেখানেই এক শান্তার কত রূপ। বাংলাদেশের 2টি নামী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শান্তা পাল। বাংলাদেশের জুয়েলারি সংস্থার মুখ, আবার মুখ বাংলাদেশের নামী জুতোর সংস্থারও। আন্তর্জাতিক বিউটি কন্টেস্টে প্রতিযোগী ছিলেন শান্তা। বাংলাদেশের পরিচিত মডেল, এমনকি বাংলাদেশের বিমান সংস্থার এয়ার হোস্টেসও ছিলেন শান্তা পাল। প্রতি ক্ষেত্রেই শান্তার বাংলাদেশি পরিচয় স্পষ্ট। সেই শান্তা পালেরই রয়েছে ভারতীয় আধার কার্ড। টলিউডের সঙ্গে যোগও রয়েছে শান্তা পালের। সেখানে আবার আর এক বিতর্ক। বছর কয়েক আগে টলিউডের এক পরিচালকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ এনেছিলেন শান্তা। কুপ্রস্তাবের অভিযোগ শান্তার। পরিচালক রাজীব বিশ্বাস কি বললেন? জিনিসটা খুবই আমার কাছে খুব নগণ্য ছিল, খুব একদমই সিরিয়াসলি নিই সেই সময় ব্যাপারটা, একদমই সিরিয়াসলি, কার সঙ্গে আলোচনাও করিনি ব্যাপারটা নিয়ে। এটা কেন হচ্ছে, কেন করলো এগুলো, কে, ওকে আমি চিনি না, বুঝলাম একটা ছবি করেছি বা কাজ করেছি, তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, পরিচয় আছে, পরিচয়ও নেই আমার সঙ্গে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজীব বিশ্বাস। তবে সেদিনের ইন্টারভিউ দিতে দিতেই আসল কথাটা বলে দিয়েছিলেন শান্তা। শান্তা যে বাংলাদেশি সেদিন নিজেই তো বলে দিয়েছিলেন। সেই শান্তা পালি পুলিশের হাতে গ্রেপ্তার যাদবপুর থেকে। খাস কলকাতায় পাকাপাকিভাবে থাকছিলেন এই বাংলাদেশি শান্তা পাল, থাকছিলেন যাদবপুরের বিক্রমগড়ে একটা বাড়ি ভাড়া নিয়ে। ভারতে থাকতে থাকতেই তিনি বিয়ে করেন শান্তা, অর্থাৎ শান্তা বিয়ে করেন এবং অন্ধ্রপ্রদেশের এক বাসিন্দাকে তিনি বিয়ে করেন। এখন স্ত্রী গ্রেফতার হতেই শান্তার স্বামী সেই ভাড়া বাড়ি ছেড়ে উঠে যাচ্ছেন নিউ আলিপুরে। নাম শান্তা পাল। তিনি দীর্ঘদিন ধরে বিক্রমগড়ের এই ফ্ল্যাটেই কিন্তু থাকছিলেন এবং তিনি যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই তার সঙ্গেই কিন্তু এখানে কার্যত
বাংলাদেশি পরিচয় বাদ দিয়ে ভারতীয় হয়ে কিন্তু কাটাচ্ছিলেন। আমার হাতে রয়েছে তাদের বিবাহের শংসাপত্র, সেখানে পরিষ্কার লেখা রয়েছে 30শে মে 2025 সালে তারা এসে অ্যাফেয়ার করেন, এবং শান্তা পাল এই যে তার ছবি, যেখানে তিনি কিন্তু বিয়ে করছেন এবং রানাঘাটের ম্যারেজ রেজিস্ট্রার নদিয়ার তিনি কিন্তু তাদের বিয়ে দিচ্ছেন। এইরকম একাধিক নথিপত্র কিন্তু এই বাড়িতে ছিল শান্তা পালের, এবং খুব পরিষ্কার করে দেখতে পাওয়া যাবে এখানে মুর্শিদাবাদের সাক্ষীদের পাওয়া যাচ্ছে। তার স্বামী তারা যে ফ্ল্যাটটা ব্যবহার করতেন সেই ফ্ল্যাট থেকে কিন্তু তারা সমস্ত জিনিসপত্র নিউ আলিপুরে চলে যাচ্ছেন, পুরো ফ্ল্যাট ছেড়ে দেওয়া হচ্ছে বিক্রমগড়ে। কিন্তু কিভাবে এতদিন এখানে তারা থাকলেন সেটাই কিন্তু এখন প্রশ্ন। বাংলাদেশি শান্তা পাল কিভাবে ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা নথি জোগাড় করলো, দেখুন যেটুকু আমার জানা আছে, এফআরআরও অফিসের কিছু খোঁজ খবর আমি রাখি, তার যেটুকু জানা আছে আমার, যে যদি কোনো ভারতীয় ছেলে কোনো বাংলাদেশি মহিলাকে বিয়ে করেন তাহলে তাকে বছর বছর যেটা নিতে হয়, প্রথমত তিনি ট্যুরিজম ভিসায় আসেন, তারপর সেই ভিসাটা ট্রান্সফার করতে হয়, তারপরে সেই ভিসা তাকে রেজিস্ট্রেশন করতে হয়। ইট টেক্স মিনিমাম 8 ইয়ার্স, 7 থেকে 8 বছরের আগে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন না, 7 বছর। এবং হাজব্যান্ডের ব্যাকগ্রাউন্ড খুব ভালো হতে হয়, হাজব্যান্ড যদি কোথাও কোনো আইনের চোখে অন্যায় করেন তাহলে কিন্তু বউয়ের সিটিজেনশিপ আটকে যাবে। এই এতগুলো ব্যাপার আছে। সুতরাং লালবাজার খোঁজখবর নেওয়া শুরু করেছে যে ইনি কবে এলেন এবং কি করে এত তাড়াতাড়ি তিনি এসব নথি জোগাড় করলেন। তিনি তো আদৌ সিটিজেন হননি এখনো পর্যন্ত। যাদবপুরের বিক্রমগড়ে শান্তার ভাড়ার ফ্ল্যাট থেকে কি পাওয়া গেছে? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন শান্তা, এটা জানতে UIDAI কর্তৃপক্ষের, মানে যারা আধার দেয়, তাদের সঙ্গে যোগাযোগ করছে লালবাজার। শান্তার ফ্ল্যাট থেকে মেলা ভোটার কার্ড বৈধ কিনা বা কোন নথির ভিত্তিতে তিনি ওই ভোটার কার্ড পেয়েছেন সেটাও জানতে নির্বাচন কমিশনে যোগাযোগ করছে লালবাজার। রেশন কার্ডের নথির বিষয়ে বিস্তারিত জানতে খাদ্য দপ্তরে যোগাযোগ করা হচ্ছে পুলিশের তরফে। একে শান্তায় রক্ষে নেই, ওদিকে আবার রকি মণ্ডল। রকি নামটা শুনেছেন? খেচো খুঁড়তে কেউটে, আবার বারবার বলতে হচ্ছে, এবার বাগদার কেস। বাংলাদেশি রকি মণ্ডল, গুণধর ছেলে, তার বাবা বাগদা থানার রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল। আয়েব সাহেব ভারতীয়, রকি কিন্তু বাংলাদেশি। অন্তত ভোটার, আধার, পাসপোর্ট তাই বলছে। জানতে পেরেই বিডিও ডিএম নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। ওদিকে যাদবপুরে গ্রেফতার বাংলাদেশি শান্তা পাল, এদিকে আরেক বাংলাদেশির খোঁজ বাগদায়, নাম রকি মণ্ডল। অভিযোগ, বাগদার একজনকে বাবা সাজিয়েই, আপনি বলতে পারেন বাবা ভাড়া পাওয়া যায়। আমরা বলছি বাবাও ভাড়া পাওয়া যায় টাকা পয়সা দিয়ে। আধার কার্ড বের করেছেন বাংলাদেশি রকি। ছিল রুমাল, হলো বেড়ালের গল্প। বাবা ভাড়া করে বাংলাদেশি হয়ে গেল ভারতের নাগরিক। ছবিটা দেখুন, আধার কার্ডের নাম রকি মণ্ডল, তার বাবা নাকি বাগদা থানার রামনগরের বাসিন্দা আয়েব মণ্ডল। অন্তত ভোটার, আধার, পাসপোর্ট তো তাই বলছে। আয়েব মণ্ডল মারা গেছেন, কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিলেন তার পুত্রবধূ। খোলে খালে মানে আমার ওই বাড়িতে আমার শ্বশুরের সাথে দেখা করতে আসতো, মাঝে সাথে দেখা। হ্যাঁ হ্যাঁ। তো এই রকি যে এই কাজটা করলো, কি বলবেন? কি বলবো, এখন আমাদের কিছু বলার নেই, আমরা তো জানিই না। রকি কোথায় বাড়ি? আগে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল। বাবা ভাড়া করেই আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, কিন্তু ধরা পড়ল কি করে? দিন কয়েক আগে বিডিওর কাছে অভিযোগ করেন বিজেপির আঞ্চলিক উদ্বাস্তু সেলের সভাপতি সন্তু মিস্ত্রি। এই ব্যক্তি এখানের আধার কার্ড করেছে, রামনগরের 109 নম্বর পার্ট, সেখানের ভোটার লিস্টে এই ব্যক্তির নাম রয়েছে। চিন্তা করতে পারছেন এটা কত বড় দুর্নীতি? যেখানে পরিবারের কেউ জানে না, সবাইকে অন্ধকারে রেখে এরা এইভাবেই দিনের পর দিন ডকুমেন্টস বানিয়ে চলেছে। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি, অভিযোগ জানানো হয়েছে জেলা শাসক ও নির্বাচন কমিশনের কাছেও। কিন্তু কি করে বাংলাদেশি রকি মণ্ডল বাবা ভাড়া করে হয়ে গেল ভারতের নাগরিক? বিজেপি আঙুল তুলছে তৃণমূলের দিকেই। এরম বাগদা ব্লকে প্রচুর আছে, এরম রকি মণ্ডল প্রচুর আছে। এগুলো হলো তৃণমূলের ভোট ব্যাংক, তৃণমূলের ভোট ব্যাংক এগুলো, তৃণমূলের দুধেল গাই। এদের জন্যেই
এদের জন্য আজকে তৃণমূল ক্ষমতায় আছে। বিজেপি অভিযোগ অনেকেই করছে, হ্যাঁ, সে হয়তো সে নিজেই করেছে, তাতে তৃণমূল নেতৃত্বের এখানে কোনো ব্যাপার নেই। যদি অভিযোগ সত্যি হয়ে থাকে, সেটা তার বেআইনিভাবে যদি সে ভোট করে, তার ভোট বাতিল হবে। এইসব নাম ভোটার লিস্ট থেকে বাদ গেলে তৃণমূল ক্ষমতায় আসবে না 26-এ। তাই দিদি ভয় পাচ্ছে, বাঙালি প্রেমপ্রীতি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি উনি বাঙালি প্রেমপ্রীতি দেখাচ্ছেন না, উনি এই রোহিঙ্গাদের পক্ষে, এই ভুয়ো ভোটারদের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ নির্বাচনে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এরা সর্বজন স্বীকৃত। অতএব তৃণমূলের ওই কাউকে বাবা সাজিয়ে ভোট করতে হয়, এটা তৃণমূলের দরকার হয় না। যাদবপুরের শান্তাপাল থেকে রকি মণ্ডল, তালিকাটা বড় দীর্ঘ। আশা করি আগামী কয়েকদিনে আরও বড় তালিকা আপনাদের সামনে আমরা মেলে বা তুলে ধরতে পারবো। এখানে কিন্তু অনুপ্রবেশের সুনামি হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এখানেই স্যারের প্রয়োজনীয়তা। বাংলাদেশি রকি মণ্ডল সস্ত্রীক বেপাত্তা, পগার পার, ঠিক সেখানেই উপস্থিত রাজনীতি। কবি ঈশ্বরগুপ্তর সেই লাইনগুলো আবার মনে পড়ছে, এত ভঙ্গবঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। প্রশ্নটা হচ্ছে এলো কি করে? যদি এসে থাকে তাহলে তো সীমান্তটা বিএসএফ এর আগে তো আমরা দেখেছি যে ধরা পড়েছে ত্রিপুরার আগরতলা স্টেশন থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ট্রেনে উঠছিল। বাবা, দেশি বাবার বিদেশি ছেলে, এরা শ্বশুরকে বাবা বানাচ্ছে, হ্যাঁ, এরা বউকে মা বানাচ্ছে শুধু ভোটার লিস্টে থাকার জন্য। আর মমতা ব্যানার্জি এদেরকে বুকে জড়িয়ে ধরছে, বুকে জাপটে ধরছে যে তোরে ছাড়ুম না। নিজের দেশে একটা জায়গায় আমি থাকতে পারবো না, আমি বাংলায় কথা বলি বলে আমার বাংলার অবমাননা হচ্ছে, সেইটা দেখছেন। দুটো বাংলাদেশি কেন এলো? আরে বাংলাদেশি হলো অপদার্থ, বিএসএফ অপদার্থ অমিত শাহর জন্য। মিথ্যে কথা, মিথ্যে কথা, বাঙালির উপর অত্যাচার চলছে। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, বাঙালি বলেই মারছে। বাঙালি শুনেই পে দিয়েছে, যাদবপুর হোক, হ্যাঁ, আর সে রায়পুর হোক। বাংলার সমস্যা, বাংলার মানুষ একেবারে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কোনো ব্যাপার নেই। কুচবিহার থেকে কাকদ্বীপ রাস্তায় নেমে বুঝিয়ে দেওয়া হবে যে খেলাটা কত দূর। নির্বাচন কমিশন খেলা কিভাবে হয় তাদেরকে দেখিয়ে দেবে। আগামী 2026-এ তৃণমূল সরকার যাওয়ার আগে নির্বাচন কমিশন খেলে দিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আগামী শুক্রবার আগামী সপ্তাহের বুধবার অথবা বৃহস্পতিবার নির্বাচন কমিশন অফিস ঘেরাও এবং অবস্থান করবে ইন্ডিয়া জোট। মমতার প্রস্তাব গ্রহণ করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। আজ ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে রাহুল গান্ধীর উপস্থিতিতে মমতার এই প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। মমতার প্রস্তাব গ্রহণ করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। কমিশন ঘেরাও কর্মসূচিতে সামিল হবে ইন্ডিয়া জোটের সাংসদরা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, গোটা দেশ আগামীকাল তা ভাবেন। বিজেপি ইলেকশন কমিশনকে অপব্যবহার করে যেটা করতে চাইছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে তার প্রতিবাদ করেছেন। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। এসআইআর নতুন কিছু নয়, 4টে ক্যাটাগরির নাম থাকবে না। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলন এবং কর্মসূচি, সেগুলো তারাও অনুভব করছেন যে এইভাবেই এই আন্দোলনটা গড়ে তোলা দরকার। হরিয়ানা পুলিশের গাড়িগুলো আসছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। বনগা পেট্রোপোলে লাথি মেরে বাংলাদেশের 21টা অনুপ্রবেশকারীকে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে বাংলাদেশে পুশব্যাক করেছে। এই যে অন্য রাজ্যের ভোটার এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কে প্রথম অভিযোগ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। কার দল কলকাতা এবং দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দিয়েছে। এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 এসে নামবে। আজকে লিখে রাখুন, কিচ্ছু করতে পারবেন না, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি,
আর 26-এ ভবানীপুরে আপনাকে হারাবো। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।